আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রণীত ১৪ দফা সমঝোতা স্মারক দুই দেশের প্রেসিডেন্টের ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান। আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ইসলামাবাদ স্মারক নামে পরিচিত এই চুক্তি এখন পূর্ণাঙ্গ সরকারি নথিতে পরিণত হয়েছে। মেহের নিউজ এজেন্সিকে দেয়া বক্তব্যে তিনি বলেন, এই চুক্তির আওতায় ভবিষ্যৎ আলোচনা কেবল পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারকে কেন্দ্র করেই সীমাবদ্ধ থাকবে। আলোচনার জন্য ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং প্রয়োজনে তা বাড়ানো হতে পারে। জেনেভায় আলোচনার পরিকল্পনা বহাল থাকলেও কোনো আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হবে না। বাঘাই বলেন, প্রেসিডেন্টদের স্বাক্ষরের ফলে চুক্তি ভঙ্গ করা আরও কঠিন হয়ে পড়েছে এবং ইরান অপরপক্ষ প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেই নিজেদের দায়বদ্ধতা পালন করবে। তিনি জানান, চুক্তির সূচনাতেই ৩ বার লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। ইসরায়েল যদি লেবাননে হামলা অব্যাহত রাখে তবে সেটিকে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি লঙ্ঘন হিসেবে দেখা হবে। বাঘাই বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আলাদা করে দেখি না এবং ওয়াশিংটনের দায়িত্ব ইসরায়েলকে চুক্তির শর্ত মেনে চলতে বাধ্য করা। তিনি আরও জানান, ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং ইরানি জাহাজ নির্বিঘ্নে বন্দরে প্রবেশ ও প্রস্থান করছে। তেহরান অবিলম্বে তেল রপ্তানি, বীমা ও পরিবহন সুবিধা এবং তেল বিক্রির অর্থপ্রাপ্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলের প্রত্যাশা করছে। একই সঙ্গে জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করা ও যুদ্ধ পরবর্তী পুনর্গঠন নিয়েও পৃথক সমঝোতা হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ও নিরাপত্তা ব্যবস্থাপনায় ওমানের সঙ্গে সমন্বয় করছে ইরান এবং সেখানে প্রদত্ত সেবার জন্য ফি আরোপের পরিকল্পনাও রয়েছে। তবে বাঘাই স্পষ্ট করে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও প্রতিরক্ষা সক্ষমতা কোনো আলোচনার বিষয় নয় এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে পাঠানোর প্রশ্ন গ্রহণযোগ্য নয়। বুধবার প্রকাশিত ১৪ দফা খসড়ায় সামরিক অভিযান বন্ধ, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ প্রত্যাহার, তেল রপ্তানির অনুমতি, জব্দ সম্পদ মুক্ত করা এবং অন্তত $৩০০ বিলিয়ন পুনর্গঠন পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, কৌশলগত হরমুজ প্রণালীর তীরবর্তী রাষ্ট্র হিসেবে ইরানের এ জলপথের উপর সার্বভৌম অধিকার রয়েছে এবং সাম্প্রতিক সমঝোতা স্মারক কার্যকর হলেও হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরে যাবে না। তবে তিনি জোর দিয়ে বলেন, তেহরান আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোনো ইচ্ছা পোষণ করে না। গালিবাফের ভাষ্য অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ইরান যে অর্থ প্রদান করতে বলবে তা কোনো টোল নয়, বরং তাদের জন্য সরবরাহ করা বিভিন্ন সেবার বিনিময়ে নেয়া ফি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদে ধাপে ধাপে প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ রয়েছে। এ চুক্তিতে পুনর্গঠন ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র নিজেকে আগ্রাসী পক্ষ হিসেবে স্বীকার করেনি, যাতে ক্ষতিপূরণ পরিশোধের বাধ্যবাধকতা এড়ানো যায়। গালিবাফ আরও জানান, সমঝোতা স্মারকে $৩০০ বিলিয়ন একটি বিনিয়োগ তহবিল গঠনের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ আইনে এমন কোনো আইনি বাধা নেই যা মার্কিন কোম্পানিগুলোর ইরানে ব্যবসা বা বিনিয়োগের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজকে প্রদত্ত সেবার বিপরীতে অর্থ গ্রহণের অধিকার ইরানের রয়েছে এবং সমঝোতা স্মারকেও সেই অধিকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গালিবাফের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট ও যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রের অস্তিত্বই থাকত না। অধিকৃত পশ্চিম তীরের বেথলহেম শহরের দক্ষিণ পূর্বে অবস্থিত হেরোডিয়াম ন্যাশনাল পার্কে অনুষ্ঠিত একটি বসতি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভের তথ্য অনুযায়ী, জুডিয়া অ্যান্ড সামারিয়ায় ইসরায়েলি ঐতিহ্য ও প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শীর্ষক ওই অনুষ্ঠানে হাকাবি বলেন, তার দায়িত্ব শুধু ইসরায়েলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা নয়, বরং যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের গুরুত্ব তুলে ধরা। ইসরায়েলের ঐতিহ্যমন্ত্রী আমিচাই এলিয়াহুকে উদ্দেশ্য করে তিনি বলেন, এটি নিঃসন্দেহে আপনাদের ঐতিহ্য, তবে এটি যুক্তরাষ্ট্রের ঐতিহ্য। ইসরায়েল না থাকলে, ইহুদি ভিত্তি না থাকলে আমেরিকাও থাকত না। তিনি আরও বলেন, এই ভূখণ্ডে যা ঘটেছে তার কাছেই আমাদের অস্তিত্বের ঋণ রয়েছে। ২০২৫ সালের এপ্রিল থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা হাকাবির এই বক্তব্যকে অনেকেই ট্রাম্পের একই দিনের মন্তব্যের পরোক্ষ জবাব হিসেবে দেখছেন। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে সাংবাদিক
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, আমি এবং যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েলও থাকতো না। হাকাবির বক্তব্য আবারও ওয়াশিংটন ও তেল আবিবের গভীর কৌশলগত ও ঐতিহাসিক সম্পর্ক নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে। ইরানের রাজধানী তেহরানে ইতালির দূতাবাস আগামী শুক্রবার পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি। বুধবার পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, চলতি বছরের শুরুতে আঞ্চলিক উত্তেজনার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা দূতাবাসে ইতালির রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিক ও কর্মকর্তারা আবার ফিরে যাবেন। তাজানি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতাকে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এ অঞ্চলে শান্তির যে ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে তা নষ্ট করা উচিত নয়। তিনি আরও জানান, পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে তার কথা হবে এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্থায়ী শান্তিতে রূপ দিতে ইতালি সহায়তা করতে প্রস্তুত। তাজানি হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে বলেন, এটি ইতালির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয় এবং সোমবার যুদ্ধ অবসানে একটি কাঠামোগত চুক্তির ঘোষণা দেওয়া হয়। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে ওই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চীন ও ইরাকের ব্যাংক হিসাব থেকে শুরু করে কাতার ও দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা তহবিল, বিদেশে ইরানের মালিকানাধীন $10,000 কোটি ডলারেরও বেশি অর্থ আটকে রয়েছে। আর ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় এই অর্থ ফিরে পাওয়া তেহরানের অন্যতম প্রধান দাবি হিসেবে সামনে এসেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি ও বছরের পর বছর ধরে চলা বিচ্ছিন্ন অবস্থায় থাকার ফলে বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে ইরানি কর্মকর্তারা বিদেশে থাকা তাদের সম্পদের অন্তত $2,400 কোটি ধাপে ধাপে ছাড় করার দাবি জানাচ্ছেন। তেহরানের দাবি, বিদেশে তাদের $10,000 কোটি ডলারেরও বেশি অর্থ আটকে রয়েছে। অবশ্য বাইরে থাকা এই অর্থের হিসাব ভিন্নও হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির প্রাথমিক চুক্তি স্বাক্ষরের এই সময় বিষয়টি আরও জরুরি হয়ে উঠেছে। এই চুক্তির ফলে শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের তেল রপ্তানি আবার শুরু, আটকে থাকা সম্পদ ফেরত এবং ইরানের পরমাণু কর্মসূচি ও হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা পরিচালনার একটি দীর্ঘমেয়াদী কাঠামো তৈরি হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন এবং অন্যান্য হিসেব অনুযায়ী ইরানের আটকে থাকা সম্পদের সবচেয়ে বড় অংশটি চীনে রয়েছে বলে ধারণা করা হয়, যার পরিমাণ $2,000 কোটি থেকে $5,000 কোটি। এই অর্থের সিংহভাগই চীনের কাছে বছরের পর বছর ধরে তেল বিক্রির মাধ্যমে জমা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানের সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা। যেহেতু বেশিরভাগ আন্তর্জাতিক জ্বালানি লেনদেন বিশ্বব্যাপী ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থার মাধ্যমে হয়ে থাকে, ফলে ইরানের তেল রপ্তানির অনেক অর্থই নিষেধাজ্ঞার কারণে তেহরানের হাতে আসেনি। জানা গেছে, কিছু তহবিল চীনা পণ্য ও যন্ত্রপাতি কেনার জন্য ব্যবহার করা হয়েছে, তবে একটি বিশাল অঙ্কের অর্থ এখনও আটকে রয়েছে। 2018 সালের আগে তেল কেনার সঙ্গে যুক্ত শত শত কোটি ডলার আটকে থাকা দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।